আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমি রাজিবুল আলম, প্রভাষক, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে নবম দশম শ্রেণীর খতিয়ানের দ্বিতীয় ক্লাসটি করব। খতিয়ানের দ্বিতীয় ক্লাসে খতিয়ান কিভাবে করতে হয় সে বিষয়টি আজকে আমরা শিখব শিক্ষার্থীরা। আসো প্রশ্নটি আগে দেখি। জনাব সুমন 2017 সালের 1 মে নগদ 70,000 টাকা ও ব্যাংকে জমা 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। মের 5 তারিখে বলা হয়েছে বাকিতে ক্রয় 30,000 টাকা। মের 15 তারিখে বলা হয়েছে নগদে বিক্রয় 20,000 টাকা। মের 25 তারিখে বলা হয়েছে বেতন প্রদান 10,000 টাকা। 28 তারিখে কমিশন প্রাপ্তি 2,000 টাকা। শিক্ষার্থীরা তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিষয়টি মনে রাখতে হবে, তোমাদের যে দুই ধরনের খতিয়ান প্রস্তুত হয়, একটা হচ্ছে টি ছকে আর একটা হচ্ছে চলমান জেড ছকে। মানে দুইটা ভাবে আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি, একটা হচ্ছে টি ছকে আর একটা হচ্ছে চলমান জেড ছকে। টি ছককে সনাতন বা পুরাতন ছক বলা হয়, আর চলমান জেড ছককে আধুনিক ছক বলা হয়। টি ছকটার নামকরণের সার্থকতা হচ্ছে, দেখো একটা পৃষ্ঠা যদি আমরা নেই, এটা একটা পৃষ্ঠাকে প্রথমে সমান দুই অংশ ভাগ করতে হয়। শিক্ষার্থীরা, এই যে সমান দুই অংশ ভাগ করলাম, দেখতে অনেকটা টি এর মতো, এর জন্য এই ছকটার নাম হচ্ছে টি ছক। শিক্ষার্থীরা, টি ছকে গড়ের সংখ্যা 8টি। টি ছকে গড়ের সংখ্যা 8টি, অর্থাৎ ডেবিট পাশে 4টি গড় এবং ক্রেডিট পাশে 4টি গড় থাকবে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। শিক্ষার্থীরা, জাবেদায় খতিয়ান পৃষ্ঠা হয়, খতিয়ানে জাবেদা পৃষ্ঠা হয়। জাবেদায় খতিয়ান পৃষ্ঠা হয় আর খতিয়ানে জাবেদা পৃষ্ঠা হয়। যা পৃষ্ঠা মানে জাবেদা পৃষ্ঠা। এখন আমরা অঙ্কটি করার চেষ্টা করব। প্রথমেই খেয়াল করো, আমরা অঙ্ক করতে যাচ্ছি টি ছক অনুসারে নগদান হিসাব, অর্থাৎ নগদ লেনদেন। এই লেনদেনগুলোর মধ্যে নগদ লেনদেন কতগুলো আইটেমের মধ্যে আছে এগুলো আমরা বের করব এবং এর জের নির্ণয় করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, খেয়াল করো, মে মাসে নগদ 70,000 টাকা নিয়ে এবং ব্যাংকে জমা 20,000 টাকা নিয়ে তিনি ব্যবসা শুরু করেন। এর জাবেদা যদি তুমি করো তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংকে জমা ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব 1 তারিখের লেনদেনে আছে, তাহলে যেহেতু আছে 1 তারিখের লেনদেনটা আমরা অন্তর্ভুক্ত করব। 2017 সাল মে মাস, মের 1 তারিখ। খেয়াল করো, 2017 মে 1। এখন যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, নগদান হিসাব আমরা যখন জাবেদা করব, দেখব নগদান হিসাব যদি ডেবিট হয়, ডেবিট পাশে এসে তার বিপরীত নাম লিখব। মনে করো এই জায়গায় নগদানের বিপরীত নামটা কি আছে? মূলধন হিসাব। ডেবিটের বিপরীত যেহেতু ক্রেডিট, নগদের বিপরীত কি আছে? মূলধন হিসাব। তাহলে আমরা নগদান ডেবিট হলে ডেবিট পাশে এসে তার বিপরীত নাম লিখব। নগদান যদি ক্রেডিট হয়, ক্রেডিট পাশে এসে ওই নগদের বিপরীত নামটা লিখব। এই জায়গা থেকে স্পষ্ট একটি বিষয় আসে, যে হিসাবে বা লেনদেনটি আমরা করব, যে হিসাবটার খতিয়ান আমরা করব, ওই হিসাবের আইটেমের নাম ভিতরে আসবে না। এই বিষয়টি মাথায় রাখতে হবে শিক্ষার্থীরা। তাহলে নগদান হিসাব মের 1 তারিখ মূলধন হিসাব লিখব, কারণ নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব, এখন কত টাকা আছে নগদান? 70, তাহলে 70,000 টাকা লিখব, 70,000। তারপরের লেনদেনটি খেয়াল করো, বাকিতে ক্রয় 30,000 টাকা। নগদের বিষয় এই জায়গায় নেই, সুতরাং এই লেনদেনটি অন্তর্ভুক্ত হবে না। নগদে বিক্রয়, তাহলে এই ক্ষেত্রেও নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু নগদান আছে, তার বিপরীত নামটা লিখব মে 15 তারিখ, বিক্রয় হিসাব। শিক্ষার্থীরা খেয়াল করো, নগদানের মধ্যে নগদ হিসাবটি অন্তর্ভুক্ত হচ্ছে না, তার বিপরীত নামটা লিখতে হচ্ছে। বিক্রয় হিসাব, টাকা আছে 20,000 টাকা, 20,000। তারপর খেয়াল করো 25 তারিখে বেতন প্রদান, বেতন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এই ক্ষেত্রে দেখো দুইটা লেনদেনের ক্ষেত্রেই নগদান ডেবিট ছিল, ডেবিট পাশে লিখেছি। এখন বেতন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, তাহলে এটা ক্রেডিট দিকে লিখব। 25 তারিখ মে 25 বেতন হিসাব, কারণ বেতন হিসাব লিখলাম কেন? যেহেতু নগদান, বেতন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, নগদানের ক্রেডিট
যেহেতু নগদান, এর জন্য ক্রেডিট দিকে এসে বেতন হিসাব লিখব, টাকার পরিমাণ 10,000। 28 তারিখ কমিশন প্রাপ্তি। সকল প্রকার প্রাপ্তির ক্ষেত্রে নগদান ডেবিট। যদি চেকের কথা উল্লেখ না থাকে বা অন্য কোনো বিষয়ের কথা উল্লেখ না থাকে তাহলে নগদান হিসাব হবে। তাহলে নগদান হিসাব ডেবিট, কমিশন প্রাপ্তি ক্রেডিট। 28 তারিখ কমিশন হিসাব। কমিশন প্রাপ্ত কমিশনও লিখতে পারো বা কমিশন লিখলেও হয়ে যাবে। 2000 টাকা। শিক্ষার্থীরা খেয়াল করো, এখন যে বিষয় আর কোনো লেনদেন নেই, আমার মোটামুটি আইটেম স্থানান্তরিত হয়ে গেছে, এখন শুধু জের বা ব্যালেন্স নির্ণয় করব। এখন খেয়াল করবা যে ডেবিট পাস এবং ক্রেডিট পাস দুই পাশের মধ্যে বেশি কোন পাশে টাকার অঙ্ক, ওই পাশের যোগফল আগে লিখতে হবে এবং এই যোগফল যেই পাশে কম ওই পাশেও লিখতে হবে। তাহলে দেখো ডেবিট পাশে বেশি 70, 20, 80, 90, 92, এই 92,000 টাকা লিখে দুইটা টান দিতে হবে, যেটাকে হিসাব বন্ধকরণ রেখা বলা হয়। এই দুইটা টানকে হিসাব বিজ্ঞানে কি বলা হয়? হিসাব বন্ধকরণ রেখা। ঠিক সমান করে এদিকেও বেশি টাকাটা লিখতে হবে, 92,000 লিখে আবার দুইটা টান দিতে হবে। এখন এই জায়গা থেকে 10,000 বিয়োগ করতে হবে, কম পাশটা বিয়োগ করব, বিয়োগ করার পর 82,000 টাকা হয় শিক্ষার্থীরা। তাহলে অর্থাৎ ক্রেডিট পাশে আমার 82,000 টাকা কম আছে। তাহলে কম পাশে আমরা কি লিখব? আগের ক্লাসে আমরা পড়েছিলাম কম পাশে আমরা ব্যালেন্স সিডি লিখব। আর এই সিডিটা লিখব কখন? যেই মাসের হিসাব করতেছি এই মাসের শেষ তারিখ দিয়ে। তাহলে মে মাস 31, তাহলে 31 তারিখ লিখব ব্যালেন্স সিডি। এবং এই সিডিটা অর্থাৎ এই পাশে কম কিন্তু এই পাশে বেশি, যেই পাশে বেশি এই পাশে হবে বিডি। পরবর্তী মাসের 1 তারিখ, তাহলে মে, জুন, জুনের 1 তারিখে হবে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। কত টাকা এই পাশে কম? 82, এই পাশে তাহলে 82,000 টাকা বেশি। শিক্ষার্থীরা আশা করছি তোমরা ত্রিছক পদ্ধতিতে খতিয়ান করতে পারবে। এই পদ্ধতিতে খতিয়ান করলে তোমরা সহজেই পারবে। এখন আমরা চলমান জের ছক পদ্ধতিতে একটি খতিয়ান প্রস্তুত করব। ঠিক নগদানেরই চলমান জের ছকের নিয়মটা আমি তোমাদেরকে শিখাবো। টি ছকে গড়ের সংখ্যা থাকে 8টি আর চলমান জের ছকে গড়ের সংখ্যা থাকবে 60টি। এই ক্ষেত্রে প্রথমে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটার মধ্যে ব্যালেন্স নির্ণয় হবে, যেটা ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স থাকবে। তাহলে এই জায়গায় তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের বা ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট। টি ছক পদ্ধতিতে খতিয়ান করলে নির্দিষ্ট হিসাব শেষ করার পর জের বা ব্যালেন্স জানা যায়। আর চলমান জের ছক পদ্ধতিতে যদি তুমি খতিয়ান করো তাহলে প্রতি মুহূর্তে প্রতি তারিখ পরপরই হিসাব স্থানান্তর, প্রত্যেকটা হিসাবের পরেই তুমি জের বা ব্যালেন্স জানতে পারবা। মে 1, খেয়াল করো প্রথমে নগদান হিসাব লিখেছি, তাহলে যেহেতু এটা টি ছক করেছি আমরা জানি যে প্রথমে মূলধন হিসাব হবে
বিপরীত নাম, আগের মতোই মূলধন হিসাব, টাকা 70,000। এখন খেয়াল করো নগদান ডেবিট না ক্রেডিট? ডেবিট ছিল, মূলধন ক্রেডিট ছিল, ডেবিট পাশে 70,000। তাহলে জের বা ব্যালেন্সের করেও ডেবিট ব্যালেন্স হবে 70,000। তারপরে খেয়াল করো 5 তারিখ যাবে না 15 তারিখ, নগদে বিক্রয়। তাহলে নগদে বিক্রয়ের ক্ষেত্রে নগদান ডেবিট, বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব হচ্ছে 20,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে নগদান ডেবিট। তাহলে ডেবিটে ডেবিটে কি হবে? বৃদ্ধি পাবে, যোগ হবে, তাহলে 90,000 ডেবিট ব্যালেন্স। দেখো 25 তারিখ বেতন প্রদান, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, এক্ষেত্রে নগদান ক্রেডিট। তাহলে বেতন হিসাব, যেহেতু বেতন হিসাবের ক্ষেত্রে বেতন ডেবিট, নগদান ক্রেডিট, ক্রেডিট গড়ে বসবে 10,000। এখন দেখো আমার ব্যালেন্স আছে, ডেবিট ব্যালেন্স আছে 90,000 টাকা, আমার খরচ হয়েছে, ক্রেডিট টাকা আছে কত? 10,000। ডেবিটে ক্রেডিটে বিয়োগ হবে, তাহলে থাকবে কত? 80,000 টাকা। ডেবিটে ডেবিটে যোগ হয়, ডেবিটে ক্রেডিটে বিয়োগ হয়, ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়। 28 তারিখ প্রাপ্ত কমিশন, বা শুধু কমিশন লিখলে হয়, প্রাপ্ত কমিশন, কমিশন হিসাব। এক্ষেত্রে খেয়াল করে শিক্ষার্থীরা, কমিশন হিসাব কিন্তু ক্রেডিট, নগদান ডেবিট, সেহেতু নগদ দিকে 2,000 টাকা হবে, যেহেতু নগদান ডেবিট। তাহলে 80 আর 2 82। শিক্ষার্থীরা এর মাধ্যমে আমার হিসাব শেষ হয়ে গেল। চলমান জের ছক পদ্ধতিতে নগদানের জের 82,000, টি ছকেও 82,000। তাহলে টি ছকে কি নির্দিষ্ট সময় শেষে জের বা ব্যালেন্স নির্ণয় করতে হয়, আর চলমান জের ছকে দেখো প্রতিবারই ব্যালেন্স নির্ণয় হচ্ছে আমার। তাহলে আশা করছি তোমরা অন্যান্য যেই খতিয়ানের হিসাবগুলো আছে এই হিসাবগুলো করতে পারবে। বাড়ির কাজ হিসাবে আমি চাইবো তোমরা ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, বেতন হিসাব, এই 4টি হিসাবের টি ছক ও চলমান জের ছকে বাসায় করার চেষ্টা করবে। আশা করছি তোমরা এই অঙ্কটি করতে পারবে। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ।